বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে এবং এক চরম অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশ। ঢাকায় মিটফোর্ডে সোহাগের যে হত্যাকাণ্ড এবং তারপরে গোপালগঞ্জের যে পরিস্থিতি, এর বাইরেও দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু হত্যাকাণ্ড এবং অন্যান্য ঘটনাগুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তা সেটিকে আরও বাড়িয়ে তুলছে। মূলত এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বস আছেন দেশের অত্যন্ত খ্যাতিমান রাজনীতিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এটা মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছ থেকে একটু বুঝতে চাইছি যে এত বড় একটা অভ্যুত্থানের পরে, স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান যেখানে হাজার হাজার মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ আহত হলো এবং শেষ পর্যন্ত সফল হলো, তারপরে এই যে নতুন করে যে যাত্রা শুরু, যেখানে অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষার কথাও বলা হলো, কিন্তু শেষ পর্যন্ত আজকে 11 মাস পরে এসে দেখা গেছে যে আরও চরম অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়ছে বাংলাদেশ। এবং এই যে গোপালগঞ্জের পরিস্থিতি বা তার আগেকার ঘটনা বলি, একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটা ঘটনা আবির্ভূত হয়ে যাচ্ছে এবং আমরা যেটা হয় যে গোল্ডফিশের মতো সব ভুলে যাই খুব দ্রুত। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি এই পরিস্থিতিকে কীভাবে বিশ্লেষণ করছেন। অসংখ্য ধন্যবাদ। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে এবং লক্ষ লক্ষ কোটি মানুষ সেই গণ অভ্যুত্থানে ভেতর দিয়ে এই ঘটনাকে সম্ভব করে তুলেছে। আমাদের যদি শুধু এইটুকুও ধরি যে একটা ফ্যাসিস্ট স্বৈর শাসন তাকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য যে আয়োজন করেছিল, জনশক্তির মাধ্যমে সেটাকে উৎখাত করা, সেটাকে পালিয়ে যেতে এবং গদি ছেড়ে দিতে বাধ্য করা হলো, আমি বলবো দ্যাট ইটসেলফ একটা বিজয় এবং ঐতিহাসিক বিজয়। কারণ এইটা জনতাকে আত্মবিশ্বাসী করে তোলার সুযোগ করে দেয় যে জনশক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না, যতই চেষ্টা করুক না কেন। কিন্তু এইটা তো কেবল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এই দাবিতেই কেবলমাত্র হয়নি। এই ফ্যাসিস্ট স্বৈর শাসনের বিরুদ্ধে সংগ্রাম কিন্তু বহু বছরের সংগ্রাম। আমি খালি এই রেজিমের কথাই বলবো না, বস্তুত দেখেন ভোটাধিকারের জন্য সংগ্রাম আমরা বলে করিনি, আমি তো করেছি। সার্বজনীন ভোটাধিকার দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর আমাদেরকেই সংগ্রাম করতে হচ্ছে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর অন্যান্য সংগ্রামের কথা সেটা নাই বললাম। সত্য কথা বলতে গেলে এই ভোটাধিকার এবং জনগণের ক্ষমতায়নের প্রশ্নটা সবসময় একটা বড় রকম ইস্যু আমাদের সামনে ছিল এবং সেইটাকে নাকচ করে সেটার পথে বাধা হয়ে ফ্যাসিস্ট শাসন পদ্ধতি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে লুটপাটটাকে অবাধ করে দেয়। এবং আসলে ফ্যাসিস্ট শাসনের পেছনে লুটপাটতন্ত্রের ব্যাপারটা যে ওতপ্রোতভাবে জড়িত, সেই কথাটা না বুঝলে আমরা যদি এই সংগ্রামের চরিত্রটা বুঝতে পারবো না এবং তার তাৎপর্যটাও বুঝতে পারবো না। ওর জন্য খুব যুক্তিসঙ্গতভাবেই ফ্যাসিস্ট স্বৈরাচার উৎখাত করো, ভোটাধিকার আদায় করো এবং বৈষম্য বিরোধী সমাজ নির্মাণ করো, সাম্যভিত্তিক সমাজ নির্মাণ করো, এই ইস্যুগুলো সামনে চলে এসছে। এইরকম ইস্যুতেই তো আমরা মুক্তিযুদ্ধও করেছিলাম। সেই মুক্তিযুদ্ধের সাফল্যকে আমরা ধরে রাখতে পারিনি। আমরা এরশাদ বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, কিন্তু সেই বিজয়কে আমরা ধরে রাখতে পারিনি। এইবারও শেষ কথা বলার সময়, অন্তত আমি শেষ কথা বলছি না, কেননা সম্ভাবনা সব দূর হয়ে গেছে এটা আমি মনে করি না। আর আগেই আমি একটা কথা বলেছি, সব যদি নাও হয় ওই একটাকেই সাফল্য হিসেবে ধরে অন্তত পক্ষে এই জায়গাতেও আমরা করবো যে ফ্যাসিস্ট স্বৈর শাসন যাতে আবার ফেরত না আসে, দ্যাট শুড নট বি অ্যালাউড। এবং সামনের দিকে আমাদের আগাইতে হবে। আগাইতে হলে পরে অনেকগুলো নোডাল পয়েন্টস আছে।
এখন একটা প্রবলেম হয়ে যায়, এটা দেশি গ্রামের লোকেরাও জানে, তাদের ভাষায় তারা বলে যত বড় মুখ তার চেয়ে বড় জাম্বুরা যদি তুমি কামড় দাও তাহলে না পারবে খেতে, না পারবে বের করতে। সবচেয়ে ভালো, এবং এখন আমি অ্যাডভাইস করব, যেই ম্যান্ডেটের ভিত্তিতে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটা আগে থেকে পিপুলের কনসেন্ট নিয়ে তো এটা হয় না, এই পরিস্থিতির ভেতর দিয়ে হয়েছে, এবং সে অবজেক্টিভলি দাঁড়িয়ে গেছে যে একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, অন্তর্বর্তীকালীন শব্দটাকে যথাযথভাবে বুঝতে হবে। সেটা হলো একটা অবস্থায় ছিলাম, আরেকটা অবস্থায় যাব, এই মাঝখানের সময়টায় কোথায় ছিলাম আর কোথায় যাব, নন ইলেক্টেড পরিস্থিতি, আমরা একটা ইলেক্টেড ব্যবস্থার ভেতরে যেতে চাই এবং সেটাকে স্টেবল করতে চাই। আগেও ছিল অনিশ্চয়তা, আপনি আপনার ইন্ট্রোডাকশনে বললেন অনিশ্চয়তার পরিবেশ ক্রমাগতভাবে কিন্তু আরও বাড়ছে। কেননা এটা পূর্ববর্তী সরকারের ক্ষেত্রে এটা ছিল বাঘের পিঠে চড়া সহজ, নামা কিন্তু সহজ না। তো এখান থেকে শিক্ষা নেবে না নতুন এই ইউনূস সাহেবের সরকার? আমার সঙ্গে যখন একটা ডিসকাশনের সময় তিনি বললেন যে একটু আস্তে ধীরে যাই, একটু সময় না গেলে পরিস্থিতি ভালো হোক, তারপরে ইলেকশন দেব। তা আমি বললাম যে সময় গেলে পরিস্থিতি উন্নতি হবে না অবনতি হবে, এটা আপনি একটু হিসাব করে দেখেন। ওর জন্য পরিস্থিতি, আপনাকে রাষ্ট্র চালাইতে হলে যেই ম্যান্ডেট নিয়ে আপনাকে রাষ্ট্র চালানোর পলিসিগুলো নির্ধারণ করে পদক্ষেপ নিতে হয়, সেটা তো আপনার কাছে নাই। তাহলে পরে আপনি নিজের মতো করে যদি কতগুলো পলিসি দিয়ে সেটা উপর থেকে ডিকটেশন চালিয়ে ডিক্রি জারি করে আপনি চালাবেন, করতে পারেন, দ্যাট উইল বি এ নিউ এডিশন অফ দ্য ওল্ড সিস্টেম, এবং সেটার ভিতরে অনিশ্চয়তার বাইরে আপনি আনতে পারবেন না। এত রকম ফোর্স ইন্টারঅ্যাক্ট করছে। এখন গণ অভ্যুত্থানের সময় সামনে কে ছিল? সামনে ছিল আপামর জনগণ। এখন আপামর জনগণ সামনে নেই। আমি দাবি করছি, আপনি দাবি করছেন, সে দাবি করছে যে আমি হলাম জনগণের মুখপত্র, জনগণের দরকার নেই, উই উইল ডিসাইড ফর দ্য পিপল। এবং যখন নাকি জনগণকে রিপ্লেস করে তার প্রতিনিধিরাই তার সমস্ত সত্তার মালিক হয়ে যায়, সেটাই কিন্তু ফ্যাসিস্ট চিন্তাধারার জন্ম দেয়। হয় ফ্যাসিজম বা বেনোভেলেন্ট ডিক্টেটরশিপ, অনেকে এটাকে ঢাকা দেওয়ার জন্য বলে, কিন্তু এইটার জন্য তো কোনো অভ্যুত্থান হয়নি। সিম্পল ব্যাপারকে এত জটিল কেন করা হচ্ছে এইটা আমি বুঝি না। একটা কথা আমি বলতে চাই, দেখেন, ফুল অফ কন্ট্রাডিকশন। সংস্কার করতে হবে, তার আগে ইলেকশন করব না কেন? কেন একটা পচা পরিবেশে নির্বাচন সুষ্ঠু হয় না। আগে ধোলাই মোছাই করে এটাকে সংস্কার করে নিতে হবে। আমি যদি এটা সত্য বলে মনে করি, গ্রহণ করি, তাহলে প্রত্যেকটা ব্যবস্থায় যেখানে যেখানে দুর্গন্ধ জমে আছে সেটা পরিষ্কার না করে তো আপনি সেইখান থেকে সঠিক ফসলটা পাবেন না। তো এইটি যদি নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে হয়, বিচার ব্যবস্থার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাহলে বিচার ব্যবস্থার সংস্কার করার আগে ট্রাইব্যুনালেও কোনো বিচার করা উচিত নয়, সেখানে কোনো ন্যায় বিচার হবে না, সরকার এটার জবাব দিতে পারবে? আমি তো মনে করি সেটার জন্য ওয়েট করবে কেন? যেইটুক করা সম্ভব সেইটুকুই বিচার হবে, এবং বিচার শুড নট বি কি বলে প্রতিহিংসার থেকে এটা করা না। এটা আইন এবং আইনের বিধি ব্যবস্থা বিধান এবং ট্রান্সপারেন্সির ভেতর দিয়ে এইটাকে করতে হবে, ন্যায় বিচারের নিশ্চিত করতে হবে, যেইটুক আছে সেটাকে করতে হবে। তাহলে পরে সংস্কারের আগে বিচার বিভাগ, সংস্কারের আগে বিচার করিব না, এই পথে যদি যাওয়াটা সঠিক না হয় তাহলে সংস্কারের আগে নির্বাচন করা যাবে না। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে। তবে সরি, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি এটা জেনারেলি সব সংস্কারের কথা, বাট নির্বাচন ব্যবস্থাকে সংস্কার অবশ্যই করা উচিত। কারণ ওইটা তো হলো ফান্ডামেন্টাল। ভালো নির্বাচন করবার জন্য ভালো নির্বাচন করবার জন্য যেটুকু সংস্কার করা দরকার, তবে সেটুকু করতে বোধহয় মাসের পর মাসের দরকার পড়ে না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছে শুনতে চাই, গত বেশ কিছুদিন ধরে যা কিছু ঘটছে সারা দেশে,
এবং যেগুলো সাধারণত আমরা দেখিনি সেরকম ঘটনাও ঘটতে শুরু করছে। সর্বশেষ যেটা গোপালগঞ্জে ঘটলো, এবং আমি জানি না এটা শুরু না শেষ, বাট কি লেসন আমরা দেখছি। জি, আপনাকে ধন্যবাদ সেলিম ভাই এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, একটা পুরনো কথা সবাই আমরা জানি, তারপরও কথাটা বলতে হচ্ছে যে কোনো কিছু অর্জন করা যত কঠিন, অর্জনকে ধরে রাখা তার চেয়ে আরও বড় কঠিন। আমরা বারবার এই পরীক্ষায় পড়েছি, এই জাতি বারবার অনেক অর্জন কিন্তু আমাদের আছে, কিন্তু অর্জনকে আমরা ধরে রাখতে পারিনি। সেলিম ভাই খুব চমৎকার করে বলে গেলেন এতগুলো কথা। একটা স্বৈরাচার মানুষের কোনো অনুমোদনবিহীনভাবে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে মানুষকে নিষ্পেষিত করে মানুষের সকল প্রতিষ্ঠানগুলোকে মানুষের অধিকার সংরক্ষণের পরিবর্তে মানুষকে নিষ্পেষণের কাজে ব্যবহার করা হয়েছিল। সেই প্রশাসনের সেই লোক আজও যথারীতি বহাল আছে। স্বৈরাচারের পতন গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। যারা ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের আসলে কারো নাই, এবং কেউ দেখতেও চায় না। কিন্তু পরিবর্তিত সময়, যেটা সেলিম ভাই বললেন, একটা সরকার আসলো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। এই অন্তর্বর্তীকালীন সময়টার শব্দটাই হলো ইটস এ গভর্নমেন্ট টু ট্রান্সফার দি পাওয়ার টু দি নেক্সট। অর্থাৎ আজকে ওনারা আসলেন বেসড, এবং এটা তো আপনি দেখবেন একটা সময় আমাদের সংবিধানের আর্টিকেল 58-এ ছিল যে একটা সরকার অটোমেটিক্যালি সিসিট করবে টু কন্ডাক্ট এ ইলেকশন, অ্যান্ড দেয়ার আফটার ইলেকশন দি পাওয়ার উইল বি অটোমেটিক্যালি হ্যান্ডেড ওভার উইদিন দি টাইম লিমিট। এনারা বেসড অন কনসেনসাস একটা সরকার আসলেন অন্তর্বর্তীকালীন চরিত্র নিয়েই, এবং তাদের করণীয় কি সেটাও তারা জানেন। কী কারণে মানুষ এতদিন আন্দোলন করেছিল, স্বৈরাচার কেন তাদেরকে উপাধি দেওয়া হয়েছিল, মানুষ তার গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সংরক্ষণের এক্সারসাইজ করার কোনো সুযোগ দেশে ছিল না, সেটাকে হরণ করেছিলেন তারা। তাই সে কারণেই কিন্তু মানুষের মনের মধ্যে দিনে দিনে এই জিনিসগুলো ফুসেছিল, এবং মানুষ এগুলোকে অর্জন করার জন্য একটা পর্যায়ে কোনো না কোনো উপলক্ষ্যকে কেন্দ্র করে সকল জাতি একত্রিত হয়েছিল, এবং তারপরেই এই স্বৈরাচারের পতন। কিন্তু দুর্ভাগ্যজনক কোথায় দেখেন, স্বৈরাচার চলে গেল, আজকে যেই স্বৈরাচার যাদেরকে ব্যবহার করে মানুষের অধিকার খর্ব করেছিলেন তারা কিন্তু বহাল তবিয়াতে আজও আছেন। অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন বেসড অন কনসেনসাস, যে কথাটা আপনার এখানে আমি বারবার বলে গেছি, তারা কিন্তু ওই সকল মানুষকে দিয়ে স্বৈরাচার যাদেরকে ব্যবহার করে মানুষকে নিষ্পেষণ করেছে, সেই তারাই কিন্তু আজকে এই সরকারকে গুড হিউমারে নিয়ে সরকারের খুশি হওয়ার মতো কিছু কিছু কথা বলে তাদেরকে অন্ধকারে রেখে তারা কিন্তু এই সরকার যা আশা করছে তার কিছুই করছে না। তাহলে বিষয়টা কি হলো? সংস্কার যেটা করতে চাচ্ছে, আপনার কেন সংস্কার করবেন? বিকজ অফ ওয়ান থিং, যে মানুষ নিজের সরকার নিজের নির্বাচন করতে পারে না, মানুষ নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পারেনি। মানুষের পরিবর্তে একটা মধ্যস্থভোগী তৈরি হয়েছিল, তারা মানুষের ভোট দিয়ে একটি সরকার অথবা ভোটারবিহীন একটি সরকার ঘোষণা করত, দেশটা তারাই চালাইতেন। এটাই তো ছিল মূল কারণ, যে না, মানুষকে তার অধিকার ফেরত দিতে হবে এবং মানুষ নিজে তার সরকার নির্বাচন করবে, এটাই মূল কথাটা। কিন্তু এখন মজার ব্যাপার হলো, আপনি কাদেরকে দিয়ে করবেন? এই সরকারে কে আছে বলেন? আর এই সরকারকে সুন্দরভাবে এদেশের ব্যুরোক্রেসি অ্যাজ এ হোল আমি পার্টিকুলারাইজ করলাম না, এই সরকারকে সহযোগিতা করার মতো কি কারণ আছে বলুন আপনি? কোনো কারণ নেই, এবং তারা সহযোগিতা করবে না। আপনি দেখেন এনসিপি গোপালগঞ্জ গেল, একটা ঘটনা ঘটার পর এখন অনেক কিছু হচ্ছে। সেই আগের স্বৈরাচার যা করেছে, প্রথম 144 দ্বারা, তারপর কারফিউ, তারপর বাড়ি বাড়ি সার্চ, একে ধরবে, এদের নামে মামলা হবে, ইত্যাদি ইত্যাদি। এরা এখানে গেলেন, প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিতে পারলেন না কেন? তারা বিপদগ্রস্ত হওয়ার পরে এখন তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সকল পরিস্থিতি ঘটতে পারে এটা মাথায় কেন ছিল না? তাহলে যাদের উপরে নির্ভর করে আপনি একটা পিসফুল অর্ডারকে মেনটেন করতে চান, তারা কিন্তু যে যাই বলেন না কেন, তারা কিন্তু মুখে যা বলছে কাজে কিন্তু তারা তা করছে না, এবং সেটা কিন্তু আরেকবার প্রমাণ হলো। এবং একটা পার্টিকুলার আমরা গোপালগঞ্জের জিনিসটা দেখলাম, সারা বাংলাদেশে কিন্তু এইরকম। সুতরাং আমি যে কথাটা বলছিলাম, যে
মানুষ ভুলে যায়। আপনি দেখবেন স্বৈরাচার অনেক শক্তিশালী বিশ্বে, শুধু আমাদের দেশের কথা আমরা বলবো না, বিশ্বের সকল দেশেই দেখেন একটা সময় মনে হয়েছে স্বৈরাচার এত বড় পাহাড়ের মতো, এ বোধহয় আর কখনো টলে যাবে না। কিন্তু আপনারা দেখবেন বা আমরা দেখেছি আমাদের জীবনে স্বৈরাচার যত শক্তিশালী হোক একটা সময় কিন্তু জনগণের শক্তির কাছে তারা অসহায় হয়ে যায় এবং বারবার সমাজে যেতেই হয়। বিশ্ব সমাজে স্বৈরাচারের এভাবেই পতন ঘটেছে। কিছুদিন আগে 1 বছর হলো মাত্র এই স্বৈরাচার জনগণের মিলিত প্রচেষ্টার কাছে পরাজিত হয়ে চলে গেলেন। আজকে দেখেন দেশের সমাজ ব্যবস্থায় আপনি যেই দিকে তাকাবেন, বিচার ব্যবস্থায় পুলিশের বিরুদ্ধে এখন আবার অভিযোগ, পুলিশ সেই তার আগের ভূমিকায় চলে গেছে, প্রশাসন সেই আগের অবস্থায় চলে গেছে, নৈরাজ্য কাকে বলে তা চরম আকার ধারণ করছে। এখন এই যে সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের কাছে মানুষের যেটা প্রত্যাশা, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এবং আন্দোলনের পরে স্বৈরাচারের পতনের পরে মানুষের যে প্রত্যাশার জন্ম হয়েছিল সেইটা রক্ষা করার দায়িত্ব নিয়েই কিন্তু ওনারা এসেছিলেন। ওনারা কি মানুষের মনের অবস্থা বিবেচনা করে দেখেছেন, বোঝার চেষ্টা করছেন যে ওনারা যেদিন ক্ষমতায় বসেছিলেন মানুষ যে মনোভাব নিয়ে তাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়েছিল, মানুষের মনোভাব আজ সেই পর্যায়ে আছে? এই কথাটা তাদের ভাবতে হবে। সুতরাং ওনাদের ভাবনা আমরা ভেবে দিলে চলবে না, এখন আর ওনাদের ভাবনা ওনাদেরকেই ভাবতে হবে। সো মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, জাস্ট আমি একটু আপনার কাছ থেকে বলতে চাই যে 11 মাসে সরকারের পারফরমেন্স, যেটা সবার সরকার বলি আমরা জানি, হয়তো আওয়ামী লীগ ওন করে না, বাট বাকিরা তো সবাই সমর্থন দিয়েছে, তার পারফরমেন্স কি দেখেন? অনেকের মধ্যে প্রশ্ন যে তারা আসলে নির্বাচনটা দিতে চায় কি না, তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় কিনা, কারো কারো ধারণা যে তারা কিছু রাজনৈতিক দলকে সহায়তা দিচ্ছে, তাদেরকে শক্তিশালী করতে চাইছে। এর মধ্যে কেউ কেউ এনসিপির নাম বলে, কেউ কেউ জামাতের নামও বলে টু সাম এক্সটেন্ট, যে তাদেরকে আসলে একটু আরও গুছিয়ে নেবার জন্য, সময় দেওয়ার জন্য নির্বাচনটাকে প্রলম্বিত করতে চাইছে। এটা হলো খুব গভীরে বিশ্লেষণ করে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। এবং কেউ কেউ মনে করেন যে বাংলাদেশকে একটা রং ডিরেকশনের দিকে গত 11 মাসে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে, বিভিন্ন মহল করছে, এবং সেখানে সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন বা আশীর্বাদ বা ব্লেসিংস আছে। বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করা প্রয়োজন। আজকের বৈঠকে সবটা আলোচনা হবে না সম্ভব। এবং দর্শক শ্রোতা যারা আছে আপনাকে এবং সবাইকে আমি বলবো, অনুরোধ করবো যে এগুলো নিয়ে একটু গভীর ভাবা উচিত। আমার ভাবনাটা হলো এরকম, যেই কথাটাকে আমাদের ধ্রুব তারা হিসেবে গণ্য করে আমাদের লক্ষ্য অভিমুখে যাওয়া উচিত, সেটা হলো সংবিধানে যে কথাটা আছে, প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। সুতরাং এই রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজ হোক, সংস্কৃতি হোক, কোনো একটা বিপদ আপদ হোক, কোনো একটা আনন্দ উৎসব হোক, সবটাই কিন্তু জনগণের সম্পত্তি। এইটা একটা আমাদের উপরে জুলুম হিসেবে স্বৈরাচারী ব্যবস্থাটা আমাদের উপরে চেপে বসেছে বিগত সরকারের আমলে। এর আগের সামরিক শাসন, আমরা গণতন্ত্রের স্বাদ কিন্তু আমরা নিতে পারিনি, যদিও গণতন্ত্রের যুক্তিতেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। 70-এর নির্বাচনে জনগণের রায় বাস্তবায়িত হয় যে দেয় নাই, ওর জন্য জনগণের রায় বাস্তবায়ন করার প্রয়োজনেই আমাদেরকে কিন্তু দেশ স্বাধীন করতে হয়েছিল, এবং সেটা কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কারভাবে উল্লেখ আছে। অনেকে প্রশ্ন তোলে যে সংবিধান রচনা করার অধিকার তো এটা ছিল না। একটু ভালো করে স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়েন, সেখানে লেখা আছে আমরা যেহেতু সুতরাং আমরা নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ হিসেবে নিজেদেরকে অর্গানাইজ করে আমরা এই সরকার গঠন করে এই পাক হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা নিয়ে এসে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই লক্ষ্যগুলোর পথে, সেইটা হলো আমাদের স্বাধীনতার সংগ্রামের লিগাল জাস্টিফিকেশন আর মরাল জাস্টিফিকেশন। হিস্টোরিক্যালি ওই জায়গায় এসে উপনীত হয়েছিল। এখন সেইটাকে আমরা কার্যকর করতে পারি নাই, সেইখানে হলো আমাদের ত্রুটি। আজকে করণীয় হলো সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে সংস্কার অপরিহার্য। কেননা ইতিমধ্যে 71-এর মুক্তিযুদ্ধে যেই পথে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেইখান থেকে যেহেতু পরিস্থিতিটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে একেবারে উল্টা দিকে নিয়ে যাওয়া হয়েছে,
তাহলে পরে সংস্কার ছাড়া কিন্তু আমাদের অরিজিনাল যে বিজয় সেটাকে আমরা ফিরে পাবো না, এবং সেটা কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের ভেতরে আছে। এখন সংস্কার নিয়ে বিরাট আলোচনা, ঠিক আছে, আমি খালি স্মরণ করিয়ে দেবো এরশাদ সাহেবের পতনের পর শাহাবুদ্দিন সাহেব আমাদের অ্যাগ্রিড 3 জোটের রূপরেখা অনুযায়ী, সেই ফর্মুলা অনুযায়ী উনি ডিজাইন করলেন, উনি ওনাকে এই করলেন, এটা করে উনি ক্ষমতা নিয়ে নেন। 3 মাসের ভেতরে নির্বাচন দিতে সক্ষম হয়েছে। 78 দিনে, হ্যাঁ 78 দিনের মাথায়, 78 দিন, 78 ডেজ। ইয়েস। রহমান সোবান টাস্ক ফোর্স করলেন 19টা সাবজেক্টের উপরে, এবং সেটার বইটই সমস্ত খুবই রিচ, এখনো আছে, এখনো আছে। ইউপিএলে গেলে পাওয়া যাবে। উনি তো বলেন নাই যে এটা পাশ করানো আগে, উনি বলছেন এটা আমি করে রেখে গেলাম, আই হোপ নেক্সট গভর্নমেন্ট উইল ডু ইট। 3 জোটের রূপরেখা রচনার সঙ্গে আমি জড়িত ছিলাম, ড্রাফট করা। এরশাদের পতনের পর আরেকটা ডকুমেন্ট রচনা হয়েছিল, সেটা হলো রাজনৈতিক দলের আচরণবিধি। আমি আগে জানলে নিয়ে আসতাম সঙ্গে করে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট টাইম নিয়ে আসেন। এবং সেইটার ভিতরে ছিল আমরা কেউ অপপ্রচার করিব না, আমরা কোনো গুজব ছড়াবো না, আমরা এরশাদের দলের কাউকে আমাদের দল বা জোটে আমরা স্থান দেব না, ইত্যাদি ইত্যাদি, এবং কিভাবে নির্বাচনে একটা বিহেভিয়ার করতে হবে এবং শান্তিপূর্ণভাবে। এসেনশিয়াল ইটা ছিল, লক্ষ্যটা ছিল যে অন্তত 2 বছর আমরা দলীয় স্বার্থের চেয়ে প্রাধান্য দিব স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করতে। এবং এখন সেইটা রাজনৈতিক দলদেরকে করতে দেন। এখন রাজনৈতিক দল একটা বিরাট অপরাধ করে ফেলছে, এবং সেইটাকে ঢোলের বাড়ি দিয়ে প্রচার করা হচ্ছে। রাজনীতি যে এখন 2 রকম হয়ে গেছিল, হালুয়া রুটির রাজনীতি আর আদর্শের রাজনীতি। আদর্শের রাজনীতি দুর্ভাগ্যজনকভাবে একটু মার্জিনালাইজড হয়ে গেছে, এবং তারা ছোট, আর বড় দলগুলো বড় কিন্তু আদর্শ বর্জিত হালুয়া রুটির পেছনে ছুটতেছে। মানুষের ভেতরে ধারণা হয়েছে তাহলে সব পলিটিশিয়ান খারাপ, পলিটিক্সের বাইরে আমরা অরাজনৈতিক শক্তি দেশ শাসন করিব। কন্ট্রাডিকশন। দেশ শাসন হলো সবচেয়ে বড় একটা রাজনৈতিক কর্তব্য। সেই কর্তব্য পালন করতে করতে কেউ যদি দাবি করে যে আমি অরাজনৈতিক শক্তি, তাহলে এই কন্ট্রাডিকশন তো কোনোদিন ন্যায্য হয় না। সেকেন্ড আরেকটা তো বলেছি, উনি বললেন যে অনির্বাচিত থেকে আমরা নির্বাচিত ব্যবস্থায় যাব, একটা অনিশ্চয়তা থেকে নিশ্চয়তার মধ্যে যাব আমরা। সেইটা করতে হলে পরে আমাকে তো বুঝতে হবে যে আমি কোন ম্যান্ডেট নিয়ে এসেছি। ইট ইজ নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট, ইট ইজ অলসো নট এ রেগুলার গভর্নমেন্ট নির্বাচিত, ইট ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট। এই শব্দের ভিতর দিয়ে, এই মিনিংয়ের ভিতর দিয়ে সব কিছু বোঝায়। এখন কতগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, আহত নিহত তাদের পরিবারের দেখভাল করা, হত্যাকাণ্ডের বিচারের সূত্রপাত করা, ট্রাইব্যুনাল করা আছে, খুব ভালো ভালো করে বিচার করা হোক। কিন্তু আমার প্রশ্নের জবাব চাই। আপনারা যদি বলেন যে সংস্কার না করে নির্বাচন করা যাবে না, তো সংস্কার না করে আপনার ট্রাইব্যুনাল যদি চালু করেন, তাহলে তো সবাই বলবে যে এখানে ন্যায় বিচার পাওয়া যাবে না। তা আপনি তো প্রথমেই একটা তাকে একটা দিয়ে দিলেন, মামলা দুর্বল করে দিলেন। এই কন্ট্রাডিকশন আসলে এইটা তো না। আসল জায়গাটা আমাদের যেতে হবে অ্যানালিসিসে। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ, এবং বর্তমানে বাংলাদেশ আলাদা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এইটা সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব রাজনীতির বিশ্ব ব্যবস্থার একটা অংশ। সেই খেলাগুলো আমাদের সামনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য স্পেশাল ইন্টারেস্ট, যেই কারণে এটা আমাদের পজিশন, আমরা এটার জন্য রোড মার্চ করেছি চিটাগাং অভিমুখে, চট্টগ্রাম বন্দরের এই যে হ্যান্ডলিং অফ কার্গো, এইটা এর আগেও একবার করার চেষ্টা করা হয়েছিল, সেটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আমরা মামলা মোকদ্দমা, এটা আমরা তখনও লং মার্চ করেছিলাম। এবং এই যে কি বলে মানবিক করিডর, এবং কতগুলো এইখানে আর্মস ইন্ডাস্ট্রি এগুলো করার ব্যাপারে আমাদেরকে উইদাউট দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল অ্যান্ড ডিসকাশন, জনপ্রতিনিধিদের প্রকৃত জনপ্রতিনিধিদের ভিতরে আলোচনা ব্যতি রেখেই
এইসব জায়গায় ইনভলভ করার ম্যান্ডেট এই সরকারের আছে বলে আমার মনে হয় না। একটু ভেবে দেখা উচিত। কতগুলো আছে এমার্জেন্সি, করতেই হবে, ডে টু ডে অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কাজ হলো দৈনন্দিন কার্যকলাপগুলো রাষ্ট্রের পরিচালনা করা, সঙ্গে সঙ্গে তার মেইন টাস্ক অনির্বাচিত জায়গা থেকে নির্বাচিত জায়গা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা গণতান্ত্রিক পরিবেশ। এটা একটা কথা না বলে পারছি না আমি, একটু ভেবে দেখার জন্য। বিরাট তোলপাড় চলছে, ঐক্যমত, ঐক্যমত না হলে দেশ সর্বনাশ হয়ে যাবে। ঐক্যমত হবে না, শ্রেণী বিভক্ত সমাজে ঐক্যমত জোর করে চাপিয়ে দিলে তো হবে না। আপনাকে তো বলতে হবে। আমরা ভয় পাই কেন দ্বিমতে? একটা বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থায় যদি আমরা বিশ্বাস করি, তাহলে বহুমতের চর্চা আপনাকে অ্যালাউ করতে হবে, কিন্তু বহুমতের চর্চা যাতে সিভিলাইজড ওয়েতে মীমাংসিত হয়, সেটাই হলো গণতন্ত্র বা লিবারেল গণতন্ত্র, যেটা পুঁজিবাদী ব্যবস্থায়ও কার্যকর হয়। এবং সেইটাকে ভিত্তি করে যদি আমরা অগ্রসর না হতে পারি, তাহলে কিন্তু অনিশ্চয়তার উপাদান এবং নৈরাজ্যের উপাদান থেকে আমাদের দেশকে আমরা কিছুতেই মুক্ত করতে পারবো না, যতই আমরা চেষ্টা করি না কেন। সুতরাং খুব ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করতে হবে। এবং ডিপলিটিক্যালাইজেশনের একটা ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক আঞ্চলিক শক্তির কতগুলো ষড়যন্ত্র আছে। সেইখান থেকে বেরিয়ে আসার, অবলম্বন করার জায়গাটা কোথায়? জায়গাটা হলো 1 বছর আগে এই দিনগুলোতে যে লক্ষ মানুষ, জনতা নেমে এসেছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। একটা কথা খুব বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলি ঠিকই, জনতাটা কিন্তু একটু লো প্রোফাইলে ঠেলে দেওয়ার চেষ্টা। এইটা হলো ওই মেন্টালিটি। এরা হলো কামলা, আমরা হলো আমলা, আমরা হলো এলিট। তোমরা কি জানো? খুবই দুঃখ লাগলো। আমাদের প্রফেসর ইউনুস বিবিসির সঙ্গে ইন্টারভিউতে বললেন, ইলেকশন প্রসঙ্গ আসায় ইলেকশনের পরে সংস্কার করেন মানুষের। আরে মানুষ, তারা তো টাকা দিয়ে ছাড়া ভোট দেয় নাকি? আমি একদম কারেক্টলি কোট করছি বলে মনে হয়। উনি, আমার মনে হয় স্লিপ অফ টাং, বেফাস হয়তো কথা বলে ফেলেছেন। আমি খুবই আশাবাদী যে উনি হয়তো এইটা বিশ্বাস করেন না, কারণ এই চিন্তা যার মাথায় আছে, তার কাছে ভোটাধিকার পুনরুদ্ধার করার দায়িত্ব অর্পণ করে নিশ্চিত থাকা যায় না। মাসুদ আহমেদ তালুকদার, দেখুন, সংস্কার এটা এখন এমন এক শব্দ হয়ে গেছে যে বুঝে সেও সংস্কার নিয়ে কথা বলে, যারা বুঝে না তারাও বলছে। আসলে সংস্কার কি, এটা যদি আনুষ্ঠানিকভাবে কাউকে জিজ্ঞেস করা হয়, দেখা যাবে যারা সংস্কার নিয়ে এত গলা ফাটাচ্ছে, তারা অনেকেই সংস্কার নিয়ে 10 লাইন কথাও বলতে পারবে না। সংস্কার আসলে কারা করবে? সংস্কার কেন? জাতির যে সমস্ত অর্জন এবং সেই অর্জনকে সংরক্ষিত করা একটি সরকার বা জনগণের বা রাষ্ট্রের দায়িত্ব, সেগুলো বারবার যখন ব্যাহত হয়েছে, সেইটাকে আবার তার আগের অবস্থায় ফেরত আনা নামই সংস্কার। সংস্কার করবে কারা? এদেশের অর্জন কারা করেছে? রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার। অর্থাৎ রাজনৈতিক দল এদেশে অর্জন করেছে, রাজনৈতিক সরকার সেটা সংরক্ষিত করেছে, সুসংহত করেছে। গণতান্ত্রিক অধিকার কিন্তু এই রাজনৈতিক দলরা, মানুষের গণতন্ত্রের অধিকার কিন্তু রাজনৈতিক দলরাই প্রতিষ্ঠা করেছে। আবার মানুষের গণতান্ত্রিক অধিকারকে কিন্তু এই রাজনীতিবিদরাই হরণ করেছে। সমাজে সে কারণে দেখবেন যে একটা জিনিস দীর্ঘদিন যাবৎ মাথাচাড়া দিয়ে উঠছে, যে অরাজনৈতিক ব্যক্তিরা বারবার সমাজে মানুষকে বুঝাতে চায় যে রাজনীতিবিদদের কাছে দেশ আসলে অসহায়, মানুষ অসহায়। সেই জন্য একটা এলিট শ্রেণী, অশিক্ষিত যারা নিজেদেরকে দাবি করে, তারা মনে করে, এবং আমি অত্যন্ত দুঃখজনকভাবে হলেও আমি এটা কথাটা বলে যাচ্ছি আজকে, যে একটা সমাজের এই মানুষদের মধ্যে একটা ভাব আছে যে রাজনীতি করা মানুষরা অশিক্ষিত। এবং যারা এই রাজনীতিবিদদেরকে সমালোচনা করে, যে রাজনীতিবিদদের রাজনীতির মাধ্যমে দেশ, জাতি, মানুষের অধিকার অর্জন করেছে, তাদেরকে তারা বলে অশিক্ষিত, এবং যারা এই সমালোচনা করে তারা নিজেরা বলে নিজেদেরকে শিক্ষিত, অথচ তাদের কিন্তু কোনো ভূমিকা নাই। ভালো ছাত্র ছিলেন। এরও একটা কার্যকারণ হয়তো আছে, সেটা মিস্টার সেলিম অনুষ্ঠান শুরুর আগে আমাকে বলছিলেন, আমার ধারণা যে ওনার কাছ থেকে আমি পরে শুনবো কেন এই অবস্থা তৈরি হয়েছে। তো দেখেন, এখন বিষয়টা হলো কি, এখন অরাজনীতি ব্যক্তিরা রাজনীতিকে সমালোচনা করছে। আমি এই কথাটা এই কারণে আসলাম, ভাই দেখেন, অবিভক্ত ভারতে কংগ্রেস বা ভারতের স্বাধীনতার সময় আপনি দেখবেন কংগ্রেসের একটা বিরাট ভূমিকা। রাজনৈতিক দল ভারত শাসন করতেছিল,
বৈপরীত্য আসে নাই, এক রাজনৈতিক দল ক্ষমতার থেকে গিয়ে আর এক রাজনৈতিক দল আসে নাই তা কিন্তু নয়। কিন্তু একটা দুঃখজনক বিষয় কি দেখেন আপনি, যখন কংগ্রেস নির্বাচনে জিতল, পার্লামেন্টারি পার্টি বসলেন, তারা কি করলেন, সোনিয়া গান্ধীকে বিদেশি আখ্যা দিয়ে তারা বুঝালেন যে ভারতের সরকার কোনো বিদেশি মহিলাকে দিয়ে হওয়া উচিত হবে না। তখন তারা কি করলেন, মনমোহন সিংকে নিয়ে আসলেন, যেই মনমোহন সিংয়ের রাজনীতির কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব একটা রাজনৈতিক দলের নির্বাচনে জয়ী হওয়ার পর রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী হলেন। তার পরবর্তী পরিণতিটা কি হয়েছিল সেই দেশে? পরিণতিটা হয়েছিল এই যে রাজনীতির ধস নেমেছিল, রাজনৈতিক সরকার অকার্যকর ব্যর্থ হয়েছিলেন, আর সেখানে কি হলো, মৌলবাদের হঠাৎ উত্থান হয়ে গেল। এবং আজকে যারা সেখানে সরকার আছে তাদের সম্পর্কে আমি আর বেশি আর কিছু বলবো না। এই সমাজ থেকে যদি আমরা এটা না শিখি, আপনি দেখবেন বারবার কিন্তু মৌলবাদ মাথাচাড়া দিতে চায়। এই জিনিসগুলোর প্রতি যদি আমাদের খেয়াল না থাকে, আপনি দেখেন যে যারা এই গত 5ই আগস্ট স্বৈরাচারকে পতনে বাধ্য করলেন, চলে গেল স্বৈরাচার আন্দোলনের কাছে, তারা এত ওভার অ্যাম্বিশাস হয়ে একটু ক্যালকুলেটিভ ম্যানারে তাদের অর্জনটাকে ধরে রাখার জন্য কেন সতর্ক হলেন না? তারা কেন নিজেদের অর্জনের প্রতি স্টিগমা লাগাচ্ছেন? এটা তো সেটার কি দুটো কারণ হতে পারে, তিনটে কারণ আসলে। এটা মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিমও বলবেন পরে। একটা কারণ হচ্ছে যে যাদেরকে আপনি যাদেরকে এলিট বলছেন বা যারা নিজেরা দাবি করছে যে তারা নেতৃত্বে ছিল, কোনো রাজনৈতিক দলকে আমি আসলে ইনক্লুডিং বিএনপি দেখিনি যে তারা কেউ বলেছে যে আমরাই নেতৃত্ব দিয়েছি। এরা সরকারে ঢুকেছে, কিন্তু আন্দোলনের সময় এরা বলেনি যে এই শেখ হাসিনাকে বিদায় করে আমরা ক্ষমতায় যাব। দ্বিতীয়ত, এরা খুব দ্রুত একটা রাজনৈতিক দল গঠন করেছে, হয়তো 2-3 বছর পরে করলে অনেকের সহানুভূতি সমর্থন তারা পেতেন। এবং তৃতীয়ত হচ্ছে এর মাঝখানে তাদের কিছু কার্যকলাপ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা এবং ঠিক আগের আমলের মতোই কিছু কিছু ক্ষেত্রে সেই চাঁদাবাজি বলেন, প্রমোশন, নিয়োগ, বদলিতে বাণিজ্য করা, টেন্ডার বাণিজ্যে জড়িয়ে পড়া, এই তিনটে ঘটনা আসলে মনে হয় যে তাদেরকে অনেকখানি দূরে আমি শুরুতেই বলেছিলাম, যিনি অর্জন করে সেটাকে ধরে রাখা তার জন্য খুব কঠিন হয়ে যায়। এটা পারি না, এরকম ব্যর্থতা অনেকের জীবনে আছে। আর এরা তো অপেক্ষাকৃত বয়সে অনেক তরুণ তারা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি রাজনীতি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করা, আপনি স্বৈরাচারের পতন, আমরা যে যাই বলি না কেন, দেশের সকল রাজনৈতিক দলের মিলিত যে সংগ্রাম ছিল গত 16টা বছর, এবং একটা পর্যায়ে গিয়ে জুলাই থেকে শুরু করে অগাস্টের 5 তারিখ পর্যন্ত যে পরিণতি আমরা লক্ষ্য করলাম, যেখানে পরিণতিতে গিয়ে ঠেকলো, সেখানে যদি আমরা বারবার বলি যে রাজনৈতিক দলের ভূমিকা ছিল না, কথাটা ঠিক হবে না। আপনি দেখেন এদেশের সকল রাজনৈতিক দল বাম ডান, এই স্বৈরাচারের 16 বছরের তাদের বিরুদ্ধে আন্দোলনে তারা একত্রিত হয়েই কিন্তু এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এবং আপনি দেখবেন অনেক আদর্শগত বেমিল আছে, দীর্ঘদিন সমালোচনাও ছিল যে এদের সঙ্গে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে কাছাকাছি আসা চলবে না। কিন্তু সেই বৈপরীত্যকে ভুলে অথবা সেই বিভেদ ভুলেও কিন্তু তারা এক কথায় স্বৈরাচারকে পতনের জন্য তারা আন্দোলন করেছে। হ্যাঁ, তাদের আন্দোলন সার্থক হয়নি, কিন্তু আন্দোলন ব্যর্থ হয়েছে কথাও তো বলা যাবে না, কারণ ওই আন্দোলন তো মানুষের মধ্যে জাগ্রত ছিল যে স্বৈরাচার। তারপরে দেখেন, আমি যে কথাটা বলতেছিলাম যে এখন এরা যারা আপনি যে 3টা প্রশ্ন তুললেন, এগুলো সব দৃশ্য, মানে আমি একটা কথা বলে থাকি, আপনার এখানে টকশোতে বলেছি যে হাতের আংটি আয়নায় দেখতে হয় না। যারা মানুষের ত্রাণকর্তা হিসাবে আসলেন এবং নিজেদেরকে জাহির করলেন, তারা এসে যখন তাদের সংকীর্ণ চেহারাটা মানুষের কাছে উন্মোচন করলেন, মানুষের মিলিত শক্তি যখন তাদেরকে সামনে নিয়ে আসলেন, তারা সরকারে গেলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই সরকার 1 বছর কাল বয়স তাদের হয়ে গেল। এই 1 বছর কাল সময়ের মধ্যে আপনি দেখবেন তাদের যা অর্জন, মানুষ যা আশা করেছিলেন বা মানুষ যেটা প্রত্যাশা করেছিলেন বা মানুষকে যেভাবে আশ্বস্ত করেছিলেন যে আমরা আপনাদের জন্য এগুলো করব, আপনি একটা পার্টিকুলার ক্ষেত্রকে আইডেন্টিফাই করে আপনি দেখেন তো কোন বিষয়টাকে, কোন অর্জনটাকে আপনি স্ট্রিক করতে পারেন যে হ্যাঁ এইটা হয়েছিল, এইটা আগে ছিল না। আপনি কোনোটাই পারবেন না, শুধু কথার সর্বোচ্চ। এবং আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে এখানে যে সমাজটা এখন কি হয়ে গেছে জানেন সেলিম ভাই, সমালোচনার একটা যুগ হয়ে গেছে, একটা সমালোচনার সময় চলছে। বড় বড় কথা বলা, কাজ করি আর না করি তাতে কিছু আসে যায় না, এই যুগ চলছে।
এই যুক্ত যে সকল স্বৈরাচার যাদের বিরুদ্ধে আন্দোলন করলাম জি। তারাও তো অনেক বড় বড় কথাই বলছিলেন, তো তাদেরকে সরিয়ে যদি আজকে আমরা এসে মানে তাদের আচরণটাকে ধারণ করে রেটরিকের চলি, মধ্যেই থাকতে তাহলে হয়। যেই মানুষ এতদিন স্বৈরাচারের প্রতি তাদের আক্ষেপ ছিল, জি। আজকে আমরাও যদি সেই একই কথাই বলি, সুতরাং এটা ঠিক যে হ্যাঁ এটা ঠিক যে নির্বাচন না দিয়ে আপনি সরকারের টার্ম 5 বছর কেন বলেন? যে একটা সরকার 5টা বছর থাকতে হয় এই কারণে যে কোনো জিনিস কল্পনা করা তা বাস্তবায়ন করার জন্য একটা যুক্তিসঙ্গত সময় অর্থাৎ 5 বছরের মতো সময়কাল মিনিমাম লাগে। একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়, তার অন্তর্বর্তীকালীন শব্দটি অতদিন তার পিছনে লাগা থাকবে, সেটা একটা নির্বাচিত সরকারের পুরো টার্ম তার জীবন হবে, এটা ভাবার কোনো কারণ নাই। জি। আর যদি এটা কেউ ভাবতে যায়, এটা যদি কেউ ভাবতে যায় যে না আমার টার্ন অথবা আমি তার চাইতে নির্বাচিত বা রাজনৈতিক সরকারের চাইতে আমি উত্তম করছি, সে কারণে আমার টার্ন 5 বছর হবে বা আরও অধিক হতে পারে, ভুলটা বোধহয় সেখানেই হবে। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। না, আমি একটা কথা দিয়ে শুরু করি। বড় বড় কথা বলা হচ্ছে, কাজ সেরকম হচ্ছে না। এই যে বললেন, এটা সম্ভবত একটা কারণ। একটা শব্দ বর্তমানে খুব প্রচলিত, ন্যারেটিভ, বয়ান, এবং এই যে গায়েবী নেতৃত্ব, তাদের চেহারা কেউ দেখে নাই, কিন্তু প্রপারলি ইনস্ট্রাকশন আসছে আন্দোলনের একটা পদক্ষেপ থেকে আরেকটা পদক্ষেপ। আমি বুঝতে পারলাম যে গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে, এটা ইতিহাসের অ্যানালিসিস থেকে বুঝেছি। গণ অভ্যুত্থান কখন সেইটার দিকে ধাবিত হচ্ছে সেটা বোঝার কতগুলো ক্রাইটেরিয়া থাকে। একটা হলো, দেখবেন ওই সময়টায় জনগণের ভেতরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটা নূতন পর্যায়ে চলে যায়, তাদের ভেতরে সৃজন ক্ষমতা আপনি ভাবতেই পারেন নাই। এত বড় একটা গাছের গুড়ি ওইখান থেকে মানুষ মাথায় করে উঠে রাস্তায় ফেলতে পারবে, 69-এর গণ অভ্যুত্থানে দেখেছি, এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানে দেখেছি, এইবারের গণ অভ্যুত্থানে আমি দেখলাম সাহস, কৃতিত্ব, শক্তি, সামর্থ্য নিয়ে তারা ঝাঁপিয়েছে। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট, নেতারা বলে 10 কদম আগাও, জনগণ 20 কদম এগিয়ে যায়। তখন বুঝতে হবে যে ইট ইজ গোয়িং ফরওয়ার্ড, উপরের দিকে যাচ্ছে। এইবার সেই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে তার আসল নায়ক কারা? যারা বলে যে মাস্টার মাইন্ড আর মেটাকুলাসলি প্ল্যান, হ্যাঁ তাদেরও ভূমিকা ছিল, যাদের কথা ইঙ্গিত করা হয়, স্যালিউট করি, সম্মান জানাই। কিন্তু আসল নায়ক যে জনগণ, এই কথাটা ভুলে যেয়ে যদি আমি এই হিসাবের উপরে চলি যে আমি প্রপার ন্যারেটিভ দিতে পেরেছিলাম বলেই, নূতন বয়ান দিতে পেরেছিলাম বলেই মানুষ নূতন কথা শুনেছে এবং নূতন কথা থেকে নূতন আশাবাদ সৃষ্টি হয়েছে, আমরা যদি এই উপাদানটা না দিতে পারি তাহলে পরে আর সামনে অগ্রসর হওয়া যাবে না। এখন প্রত্যেকটা ঘটনার একটা, আমি ইংরেজি শব্দ ব্যবহার করছি, সাবজেক্ট এবং অবজেক্ট। অবজেক্ট মানে হলো যার উপরে কাজটা করা হয়, আর সাবজেক্ট হলো যে কাজটা করে। এবং ইতিহাসের গতিধারা নির্ধারণ করার ক্ষেত্রে কেউ যদি মনে করে যে জনগণ হলো অবজেক্ট, তারা হলো কামলা খাটালো, তারা গুলি খাবে, অমুক খাবে, তারপরে বাড়ি চলে যাও, তোমাদের পক্ষ হয়ে নীতি নির্ধারণে তোমার কোনো ভূমিকা নেই, দরকার নেই, আমরা সেটার জন্য আছি, আর নীতি নির্ধারণ আমরাও করব, আমাদের অতখানি গায়ে লাগানোর দরকার নেই, এই যদি মনোভাব হয়। এবং তখন আগের মতো ন্যারেটিভের নূতন নূতন উপস্থাপনের ভেতর দিয়ে ঘটনাবলী নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়ে যায়, এই কারণে যে পপুলার রেসপন্স আগের মতো ঠিক আসছে না। তখন তারা এটা কম্পেনসেট করার চেষ্টা করে, আপনি যেটা জানার চেষ্টা করছিলেন, বলছিলেন, তারা এটা কম্পেনসেট করার চেষ্টা করে। কতগুলো ডেমাগগ বলে, বাক্যবাগীশ, বা কতগুলো অ্যাডভেঞ্চারিস, কতগুলো লোক পপুলিস্ট ধরনের কথাবার্তা বা কার্যকলাপ, এইগুলো দিয়ে আমাদের সমাজের বিকাশের বিষয়গুলো কিন্তু কোনো মঞ্চ নাটকের ব্যাপার না, যে আমি রিহার্সেল করে আগে থেকে এটা করে সুন্দর করে প্ল্যান করলে পরেই সেটা হয়ে যাবে। আলটিমেটলি এটা ডিপেন্ড করে জনতার উপরে, জনগণের উপরে। আমাকে যেটা করতে হবে অ্যাজ এ লিডার অফ দ্য ভ্যানগার্ড, অগ্রবাহিনী হিসাবে, সেটা হলো জনগণকে
তার চেতনার ভিত্তিতে সে যাতে নূতন চেতনায় যেতে পারে, নূতন সাংগঠনিক শক্তিতে যেতে পারে, সেটার জন্য চেষ্টা করতে হবে। গোলমালটা হয়ে গেছে, আগামীতেও হবে এই রকমের। মুক্তিযুদ্ধের সময় এটার সূত্রপাত। আমি তো মুক্তিযুদ্ধ ছিলাম। মুক্ত বাংলাদেশে ঢাকায় 16ই ডিসেম্বর আসতে পারেনি, নদীর ওই পারে ছিলাম, 17 তারিখে এসেছে। 16 ডিভিশন গুলি চালাচ্ছে, কিছু যুদ্ধ করে নেই। 16 তারিখে মুক্তিযুদ্ধ হয়েছে। তখনও বঙ্গবন্ধু কারাগারে, তাজউদ্দিন সাহেব দেশ চালাচ্ছেন, মূল হুকুম করলেন স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবে মুক্তিযোদ্ধারা, আপনারা সব মিলিশিয়া ক্যাম্প করছি, ওখানে নাম লেখান। সেইখান থেকে আমি পুলিশ রিক্রুট করব, সেখান থেকে আমি মিলিটারি রিক্রুট করব, সেখান থেকে আমি ব্যাংকের অফিসার কর্মচারী রিক্রুট করব। সমস্ত রাষ্ট্র তাদের দ্বারা পরিচালিত হবে। আমরা বললাম খুব কারেক্ট, একটা অস্থায়ী বিপ্লবী সরকার করেন। বঙ্গবন্ধু আসলেন, তিনি এসে এই অর্ডার বাতিল করে দিলেন এবং প্রেসিডেন্ট থেকে প্রাইম মিনিস্টার হয়ে পার্লামেন্টারি সিস্টেম চালু করলেন। বলছি এইটা আমাদের দেশের লোক অভ্যস্ত, কন্টিনিউইটি, ধারাবাহিকতা নিয়ে চলতে হবে। দেশ স্বাধীন করলাম ধারাবাহিকতা ছিন্ন করার অঙ্গীকার নিয়ে, আর দেশ পরিচালনা করলাম কন্টিনিউইটিটাকে বজায় রাখার জন্য। এবং এইটার ফলে কত রকম বিকৃত ঘটনা ঘটেছে। আমি মাঝে মাঝে বলি, আমি যখন ডাকসুর ভিপি ছিলাম, একটা বই দেখায় আমি বক্তৃতা করেছিলাম। বইয়ের উপরে আছে জাতির পিতা বঙ্গবন্ধু, নিচে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তিনি বোম্বাই শহরে এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন, ব্যারিস্টার ছিলেন। জিন্না সাহেবের জীবনী, উপরে খালি শেখ মুজিবুর রহমান লিখে দিয়েছে। তো এইটাই হবে। পুরানো ব্যবস্থার নূতন সংস্করণের জন্য মানুষ রক্ত দেয়নি। সংস্কারের কথা যে বলা হয়, আমি বলবো খুব সতর্ক থাকবেন। সংস্কার দুই রকম হতে পারে। সামনের দিকে এটাকে বলে প্রগতিমুখী, আরেকটা হলো পেছন দিকে অর্থাৎ প্রতিক্রিয়াশীল। আমাদের দেশকে যদি মধ্যযুগে নিয়ে যেতে চায়, আমাদের দেশকে যদি ৭১-এর আগে নিয়ে যেতে চায়, বয়ান আওয়ামী লীগ ভুল করেছে, মিথ্যাচার করেছে। মিথ্যা বয়ান দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে বলে আমি মনে করি। আওয়ামী লীগের বয়ানের কবর দেন বঙ্গভবনে, এই কথা আমি আগেও বলেছিলাম। শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলছেন, আমি এটা কারেক্ট মনে করি না। কারেক্ট হতো শেখ মুজিবের পাশে মৌলানা ভাসানীর ছবি আপনি লাগান না কেন, জিয়াউর রহমানের ছবি লাগান, কথার কথা বলছি। মোজাফফর আহমেদ, মনি সিং, ওসমানী সাহেব, যত যত আমাদের মুক্তিযুদ্ধের যারা সৈনিক, এটা একক কোনো ব্যক্তির না, একক কোনো দলেরও না। ৬৯-এর গণ অভ্যুত্থান না হলে এটা হতো। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময়, খালি একটা উদাহরণ দেব, ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সব দল মিলে আমরা ছাত্র সংগ্রাম পরিষদ করেছিলাম। ৭১-এ যে ছাত্র সংগ্রাম পরিষদ, সেখানে তো ছাত্র ইউনিয়নকে রাখেন নাই। সে তো ছাত্রলীগ এককভাবে, এবং ডাকসু রব মাখন আর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ৪ খলিফা তারা করেছিল। তাই একদলীয় করে ফেললেন। একদলীয় করে মুক্তিযুদ্ধ করা সম্ভব হতো না। আপনারা তো চেষ্টা করেছিলেন ৬ দফা নিয়ে। ৬ দফা নিয়ে তো গণ অভ্যুত্থান হয়নি, গণ অভ্যুত্থান করতে হয়েছে ১১ দফার ভিত্তিতে। সুতরাং আমাদের সমস্ত এই বয়ানটাকে কারেক্ট করতে হবে। কিন্তু কারেক্ট করতে গিয়ে যারা এখন আমাদেরকে সংস্কারের নামে ৭১-এর সঙ্গে চ্যালেঞ্জ দাঁড় করিয়ে এইটাকে করার চেষ্টা করতেছে, তাদেরকে আমি ইতিহাস থেকে শিক্ষা নিতে বলবো। এবং আমি আগেও বলেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, অস্ত্র জমা দিয়ে দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দিইনি। এবং মানুষের ঘরে ঘরে মনে মনে মুক্তিযুদ্ধের চেতনা যে জাগরুক, এই গণ অভ্যুত্থানের ভেতর আমার সঙ্গে চলেন ঢাকা শহরের সমস্ত ইয়েতে, সেখানে মন্দির, মসজিদ, গির্জা তার ছবি এঁকে উপরে রাখা আছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবাই। স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। আমরা শেষের দিকে ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস মিস্টার মাসুদ আহমেদ তালুকদার, এবং একই সঙ্গে আমি একটু নির্বাচন দেখেন আপনি এবং কবে দেখেন? দেখুন, আমার একটা কথা মনে পড়ে যায়। জাস্টিস সাত্তার সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, নির্বাচিত রাষ্ট্রপতি হলেন, খুব অল্প সময়ের মধ্যে সমাজে নানা রকম বিক্ষিপ্ত ঘটনা ঘটতে থাকলো।
এরকম ঘটতে গিয়ে কোনো একদিন হঠাৎ করে জাতির এই ক্রান্তি লগ্নে একজন লোক এসে বললেন যে এই মুহূর্তে জাতির এই বিড়ম্বনার মধ্যে আমরা নীরব দর্শকের ভূমিকায় বসে থাকতে পারি না। সমাজ প্রেক্ষিত সেই ব্যবস্থা হয়তো এখন আর দেশে নাই, কিন্তু আমাদের দেশের এই স্বৈরাচার 5 আগস্টের 2024-এর পরে মানুষের আকাঙ্ক্ষাই ছিল যে মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তার সরকার নিজে নির্বাচন করতে পারেনি। যেটা সেলিম ভাই বললেন, আমরা একটা সময় ওয়ালে দেখতাম বড় কষ্টে আছে আইজুদ্দিন। এই আইজুদ্দিন ছিল জনগণকে প্রতীকী শব্দে আইজুদ্দিন। আমার কাছে মনে হচ্ছে জনগণ এখন আবার সেই আইজুদ্দিনই হয়ে গেলেন। 1 বছর আগে জনগণের মিলিত প্রচেষ্টায় যে এত বড় অর্জন, আজকে আপনি জনগণকে কিন্তু খুঁজে পাচ্ছেন না। জনগণ কিন্তু আজকে নাই, এবং জনগণ যদি থাকে, আমার অত্যন্ত কষ্ট হচ্ছে কথাটা বলতে, তারপরও না বলে পারছি না। আজকে যদি জনগণ সত্যিকার অর্থে এই আমাদের যারা বিপ্লবী, যারা এত বড় ভূমিকা পালন করলেন, আজকে তারা যখন অপদস্থ হলেন, এটা আমাদেরকে কষ্ট দেয়। এই জনগণ যদি বিভাজিত না হতো, জনগণ যদি দূরে সরে না থাকতো, জনগণ কোথায় আছে এই কথাটা যদি ভুলে যাওয়া না হতো, তাহলে কিন্তু গোপালগঞ্জ যা দেখলাম তা আমরা দেখতাম না। এখন কিছু কিছু ইন্ডিকেটর আছে। আমি রাজনৈতিক সরকারের বারবারের ব্যর্থতা কেন হয়েছে, রাজনৈতিক সরকারকে আমি লক্ষ্য করেছি, তারা বারবার ব্যর্থ হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। তাদেরকে অনেককে অবলাইজ করতে হতো, অথবা ওই সকল ইন্ডিকেটর মনে করতেন যে জনগণের ভোটে হোক, যেভাবেই না কেন, দেশের আমরাও কম শক্তিধর নয়, সুতরাং তোমাদেরকে পিসফুল অর্ডারে থাকতে হলে, দেশ চালাইতে হলে আমাদের কথা মাথায় রাখতে হবে। এবং এই কারণেই কিন্তু নির্বাচিত সরকার বারবার বিব্রত হয়েছে। আপনি লক্ষ্য করবেন, গত 16টা বছরে জাতীয় নির্বাচন হয়েছে, এক সময় যখন জনগণ ভোট দিল না, যেই সরকার স্বৈরাচার রূপ ধারণ করলেন এবং যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকলেন বারবার, তার দলীয় জনগণও ভোট দেয়নি, তারপরও তিনি নির্বাচিত সরকারের তকমা নিয়েই কিন্তু বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আর সেখানেই ছিল মানুষের অনাস্থা, দিনে দিনে সেটা ফুসে উঠে। যে কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে, নির্বাচন না দিয়ে কোনো উপায় নাই, এটাকে যত বাহানা করুক। আমি আপনার অনুষ্ঠানে আরেকবার বলে গেছিলাম যে যাই করেন, যদি নির্বাচনকে বিলম্বিত করার অজুহাত হিসাবে এক সময় একটা জিনিস নিয়ে আসেন, তাহলে সেটা যুক্তিসঙ্গত হবে না। আপনি দেখেন, সংস্কারের প্রস্তাবনা দিচ্ছে আজকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষজন এসে তারা এই ফর্মুলা সেই ফর্মুলা এরা দিয়ে যাচ্ছেন, কিন্তু এসব বাস্তবায়নের দায়িত্ব কার উপরে? আপনি আজকে প্রস্তাবনা দিয়ে যাবেন, কালকে আপনার প্রস্তাবনা নিশ্চিত রূপে একটা কাঠামোগত চরিত্র অর্জন করবে, এর নিশ্চয়তা তো আপনি আজকে দিয়ে যেতে পারছেন না। আবার আজকে সংস্কার আপনি রাজনীতি বা রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকারকে মাইনাস করে সংস্কার করা সম্ভব না। সেই জন্য আমি আমার শেষ কথাটা এইভাবে বলতে চাচ্ছি যে জনগণ বারবার, সকল অর্জন জনগণ করেছে, জনগণের দ্বারা হয়েছে, কিন্তু সেলিম ভাইয়ের সঙ্গে আমিও সুর মিলিয়ে বলবো, বারবারই জনগণ উপেক্ষিত হয়েছে। এবং যত কৌশল বা অপকৌশল বলেন না কেন, আপনি এই জনগণকে এড়িয়ে রাখা, অর্থাৎ কোনো কিছু অর্জনের সময় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে করা, অর্জিত হওয়ার পর জনগণকে পিছনে দিয়ে আমরা সামনে চলে যাওয়া, এই প্রবণতা যতদিন চলবে, ধন্যবাদ, দেশ বারবার এই, আমি কি বলবো এটাকে, এই অসহযোগিতা নৈরাজ্যের মধ্যে দিয়ে জাতিকে, দেশকে চলবে। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, ক্লোজিং রিমার্কস। না, মনে হয় চতুর্দিকে মনে হয় অন্ধকার, অনিশ্চয়। এবং আপনি নির্বাচন কবে দেখেন সেটাও আমার নির্বাচন সম্পর্কে আমার ধারণা হলো কোনো লজিক নাই। আমি তো বলেছি, প্রথম লজিক হলো, প্রথম যুক্তি হলো, এই সরকার এই কর্তব্য নিয়ে এসেছে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, যার ফলে অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, রাষ্ট্র পচে গেছে, রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং সংস্কারের প্রয়োজনীয়তাও এসেছে, যেহেতু এটা যথাযথ নির্বাচন হয়নি। সুতরাং যুক্তির জায়গা থেকে এটা, আর প্র্যাকটিক্যাল জায়গায় যদি বলেন, এটা ঠিক যে নানান রকম খেলা চলে, আমাদের খুব গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে হবে, সতর্ক থাকতে হবে। সেই সব কায়েমি স্বার্থ, দেশি বা বিদেশি, যারা নির্বাচন না হলে উপকৃত হয়, অনেকেই কমন সেন্স থেকে বলবে যে যত দীর্ঘায়িত হয়, 1 বছর পার হয়ে গেলে পরে, শাহাবুদ্দিনের সরকার ছিল 78 দিন, 3 মাস, 3 মাস ধরলাম।
এইটা অলরেডি 1 বছর হয়ে গেছে, আরও 1 বছর চললে পরে খারাপ কি, আরও 2 বছর চললে খারাপ কি, নিজের অজান্তেই এটা চলে আসে। আমি এটা খুবই একটা ব্যক্তিগত ব্যাপার। রোজার সময় আমার এই সমন্বয়করা আমাকে ফোন করলো যে ইফতার পার্টি আছে, একটু আসেন। আমি যে কোথায়? ইন্টারকন্টিনেন্টাল। আমি যে বিশাল খরচ, তোমাদের নামে বদনাম হচ্ছে, শোনো না, মার্সিডিজ আর BMW ছাড়া চলো না, হেলিকপ্টারে যাও মিটিং করতে। সেলিম ভাই, আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্লা দিতে হলে এইগুলো না করলে চলবে? আমি বললাম, লুটপাটের পাল্লায় পারবা নাকি দেশপ্রেম আর আত্মত্যাগের পাল্লায়? তুমি যদি পারলেও পারতে পারো। আমি যখন ডাকসুর ভিপি, দেশ স্বাধীন হওয়ার পর প্রথম ডাকসুর ভিপি, আমি বক্তৃতা দিতাম কি, পাকিস্তানিরা আমাদের জীবন থেকে সময় কেড়ে নিয়েছে, এবং হারানোর সময় পুনরুদ্ধার করতে হবে, ওভার টাইম লেখাপড়া করো, 3 বছরের ডিগ্রি কোর্স 2 বছরেই কমপ্লিট করে দেশ গড়ার সৈনিক হয়ে যাও। এইটা হলো তোমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত বলে আমি মনে করি। এখন তো লেখাপড়ার কথাই নাই। এখন এই জায়গা থেকে এই ফোর্সগুলো কেউ চাইতে পারে, নাও চাইতে পারে। আমি আশা করি যে সবাই কমিটেড থাকবে মানুষের প্রতি, এবং গণঅভ্যুত্থানের যে আসল এটা না যে সমাজ রূপান্তরিত করা এবং প্রয়োজনীয় সংস্কার করা অপরিহার্য, কিন্তু কোনোটাই শর্তবদ্ধ হওয়া উচিত না জনগণের ক্ষমতায়ন এবং তার ভোটাধিকার ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা। আপনি কবে নির্বাচন দেখেন? আমি তো এটা পার হয়ে গেছে, যতক্ষণ আমি আশা করেছিলাম সেটা পার হয়ে গেছে। আপনার ক্ষেত্রে তাই? এখন আমি আশা করি যে যেটা কমিটমেন্ট এখান থেকে পেছনে আর যাবে না। যেটা কমিটমেন্ট ছিল ডিসেম্বর বলেছিলেন, পরে এটা ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি পর্যন্ত আপনি মনে করছেন না এরপরে যাবে? না, আমি মনে করি যে এটা হওয়াটাই স্বাভাবিক, আনলেস অন্য কোনো খেলা জাতীয়। আমি খুব বেশি সময় নেব না। দেখেন, একটা জিনিস হলো কি, প্রফেসর ইউনূস কিছুদিন আগে বললেন যে আগামী ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। এক সময় জুনের কথা বলতেন 2026-এর, কিন্তু এরপর কিন্তু উনি ফেব্রুয়ারির কথাও বললেন। কিন্তু সমাজে আজকে যে ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে ঘটছে এখানে সেখানে, এগুলো কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতাকে মনে করিয়ে দেয় যে এই সমস্ত ইঙ্গিতগুলো হলো এই যে নির্বাচনের বিপক্ষে শক্তিশালী এই পরিবেশে কিভাবে নির্বাচন। আমার কাছে মনে হচ্ছে এই কথাটাই যদি আবার আসে যে এই পরিবেশ পরিস্থিতিতে নির্বাচন, আর আপনি ইদানিংকালে একটা জিনিস লক্ষ্য করবেন, একটা কথা বাজারে চলে আসছে, সেটা হলো এই যে যেনতেনভাবে নির্বাচন করার কারণেই স্বৈরাচারের জন্ম হয়েছিল এবং নির্বাচন প্রথাটা দারুণ বদনামের শিকার হয়েছিল। আমরা যদি সেই রকম নির্বাচন দেই তাহলে আমরা সেই বদনাম গ্রহণ নিতে পারবো না, মানুষ সেটা আশা করে নাই। কিন্তু এটা বলে যদি আমরা মনে করি নির্বাচনই না দিয়ে দিলাম, আর মানুষ যদি নির্বাচনে বা ভোটাধিকার থেকে আবার মানুষ সেই বর্জ্য, ধন্যবাদ, তাহলে তো একটা কথা হলো শেষ করতে হবে, মানে আমি শেষ করে দিচ্ছি এইভাবেই যে দেখেন, মানুষের কাছে পরিষ্কার হতে হবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের সীমাবদ্ধতা তাদেরকে নিজেদেরকে অনুধাবন করতে হবে, কেন এসেছেন সেটা বিবেচনায় নিতে হবে, কারা কাদের পরামর্শে এবং কি কারণে তারা, বা যদি তাদের মনের মধ্যে নির্বাচনের বিলম্ব করার কোনো মনোভাব এসে থাকে তাহলে সেটা অতি তাড়াতাড়ি পরিহার করা উচিত। এবং জনগণকে সম্পৃক্ত করে, আমি আবারও বলবো যে জনগণ তাদেরকে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, সেই জনগণকে সম্পৃক্ত করে জনগণ আসলে কি চায় সেটা বাস্তবায়ন করার জন্য মনোযোগী হওয়া, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে। ধন্যবাদ। মানুষ যাতে বিরূপ না হয়ে যায়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম একটা ইফতার কেন্দ্রিক কাহিনী বলছিলেন, সত্যি কাহিনী, আমি গল্প ঠিক শব্দটা উচ্চারণ করতে চাই না, এবং ওই কাহিনীর মধ্যেই, ওই কথার মধ্যেই কিন্তু আসলে আজকের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেটা বোঝার জন্য ওই গল্পটাই যথেষ্ট। এবং গোপালগঞ্জে যেটা ঘটলো তার থেকে আসলে সেটাও আসলে পরিস্থিতি বোঝার জন্য অনেকখানি যথেষ্ট। এবং এখান থেকে আসলে আমি মনে করি যে সবগুলো রাজনৈতিক দলের কিছু শিক্ষা নেবার বিষয় আছে, যার যার মতো করে আলাদা আলাদা প্রেক্ষিত থেকে, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক কিংবা আওয়ামী লীগ হোক এবং অন্যান্য রাজনৈতিক দল। তবে দুজনই একমত যে নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই। এই সরকারের একমাত্র কাজ হওয়া উচিত ছিল একটা ভালো নির্বাচন করা, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি করবেন। কিন্তু 1 বছরের মাথায় এসে দেখা যাচ্ছে
তিনি এবং তার পারিষদবর্গ এবং সেই সঙ্গে তাদের আশীর্বাদ পুষ্টরা বলছেন যে নির্বাচনের তো পরিবেশ নেই। পরিবেশটা তৈরি হলো না কেন, কেন তারা করতে পারলেন না, সেটা একটা বড় প্রশ্ন। ইতিহাস সেটা নির্ধারণ করবার জন্য দায়কার। কিন্তু নির্বাচন ছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই এবং যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ নির্বাচনটা করতে হবে। যদিও আমার অতিথিরা ফেব্রুয়ারি জুন এর মধ্যে মনে করছেন যে কথা থেকে হয়তো তারা সরবেন না, কিন্তু নির্বাচন করতে আসলে সময় লাগে, ম্যাক্সিমাম 3 মাস। ইতিহাস আছে, হঠাৎ করেই দায়িত্বে এসে 78 দিনের মাথায় বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে কম বিতর্কিত নির্বাচনটি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ করেছিলেন। কাজেই এটা খুব অস্বাভাবিক বা অসম্ভব কিছু নয়, সদিচ্ছাটা সবচেয়ে জরুরি। আর এটাও মিস্টার সেলিম যথাযথ বলেছেন যে দেশ শাসনটা একটা রাজনৈতিক বিষয়। আমরা দেখি আসলে রাজনীতিটা আমাদের এই ব্যক্তিবর্গের মাথায় অনুপস্থিত, অথবা একটা অপরাজনীতি তাদের মাথার মধ্যে আছে। সেটা আসলে তাদেরকে পরিহার করতে হবে, অথবা এই দায়িত্ব থেকে তাদেরকে দ্রুত সরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা তারা নিজেরাই করবেন, নিশ্চিত করবেন নির্বাচনের মধ্যে। সেটি আমাদের প্রত্যাশা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।